আসসালামু আলাইকুম। সরকারের বয়স মাত্র 4 দিন। এর মধ্যেই আলোচনা সমালোচনা, সঙ্গত প্রসঙ্গত, যুক্তি অযৌক্তিক, কেউ ইউটিউবের ব্যবসা, কেউ নিজেকে ফেজে আনার বিভিন্ন ধরনের চেষ্টা তদবির চলছে। বিভিন্নভাবে কথা বলছেন কেউ কেউ, সত্য মিথ্যা কাল্পনিক সব মিলিয়েই সরকারকে নিয়ে যাদের যেটা মানে কথা তাদের বলতেই হবে, বলবেই। এটাই আমাদের স্বভাবজাত মানসিক চরিত্রের রূপায়ণ হয়েছে বর্তমানে। যেখানেই বসি না কেন, ভালো হোক মন্দ হোক, গুছিয়ে সুছিয়ে কিছুক্ষণ কথা বলে হয় বিনোদন সমালোচনা অথবা সময় ক্ষেপণ, সময় পার করার বেশ একটি মহৌষধ। তবে সবচেয়ে যেটি সমালোচনা হয়েছে মন্ত্রীদের নিয়ে, তাদের ভিতরে ডক্টর খলিলুর রহমান, যিনি উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন এবং পরবর্তীতে বর্তমান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে প্রাপ্ত হয়েছেন। তিনি হতেই পারে। সেই সাথে আর একজনের নামও বলে নেই আমি, ধর্মমন্ত্রী কায়কোবাদ, কুমিল্লার। আমি কুমিল্লাতে যখন চাকরিতে ছিলাম বা জানি, বা বিগত সময়ের যে সন্ত্রাসী বা রাজনীতি নিয়ে যাদের খুব দুরন্তপনা, তাদের ভিতরে কায়কোবাদের নাম অনেকাংশেই আলোচনার ভিতরে পড়েছিল। তখনও এখনও আছে। দেখতে একেবারে দাড়ি পাঞ্জাবি পরে বেশ সৌন্দর্যমণ্ডিত একটি চেহারা পেয়েছেন আল্লাহর রহমতে। পীর আউলিয়াদের মতোই মনে হয়, কিন্তু তার পিছনে অনেক, যতটা সামনে তার থেকে ভয়ঙ্কর অন্ধকার রূপ পিছনে। তাকে দেওয়া হয়েছে ধর্ম মন্ত্রণালয়। আমি এই দুইজনকে একসাথে নিয়ে আসলাম এই জন্যই যে রাজনীতি এমন একটা জিনিস যে ক্ষমতায় যাবার জন্য যে রাজনৈতিক সংগঠনগুলো সংগঠিত হয়, রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিজেরা তৈরি করে রাষ্ট্র ক্ষমতায় যাবার জন্য, এই ক্ষমতাশালী মূলত কারা হতে চায়, এইটা যদি গবেষণা করে হয়, বের করা হয় যে ক্ষমতাশালী হতে চায় কারা, প্রকৃতপক্ষে হতাশা, জীবন নিয়ে নিরাশা, ব্যর্থ, অতি লোভ, স্বল্প সময়ে কোটিপতি, বিলাসবহুল জীবনের স্বপ্নে বিভোর যারা থাকে, নিজেদেরকেও কল্পনার ভিতরে অনেক কিছু মনে করে রাখে, যারা রাজা বাদশাহ বনে যান, বিশেষ করে এরা খুব দ্রুত ক্ষমতাশালী যেতে চান, ক্ষমতাকে ব্যবহার করে ধন দৌলত বাদশাহ সম্রাট শাহজাহান আকবরদের মতো হয়ে উঠতে চান। এদের মতো কাল্পনিক চিন্তাশালী ব্যক্তিরাই বেশি রাজনীতিতে ভিড় করে, এবং ওই সংগঠনগুলো দলে গেলে এরাই দায়িত্বপ্রাপ্ত হয় ক্ষমতাকে আরও কুক্ষিগত করবার জন্য, ক্ষমতার সর্বশিখরে পৌঁছার জন্য চরিত্রকে ওই সময়ের উপযোগী করে তোলে। খুনিদের যদি রাজনৈতিক দলে বেশি চাহিদা হয়, ওরা খুনি হয়ে ওঠে। বাটপার চিটারদের যদি রাজনীতিতে ডিমান্ড বেশি হয়, ওরা চিটার বাটপারি হয়ে ওঠে। দখলদারি, আধিপত্য বিস্তার, মানুষকে গুম খুন যদি দলের জন্য ডিমান্ড হয়ে দাঁড়ায়, যে এইগুলোই এই মুহূর্তে প্রয়োজন, তাহলেই দল ক্ষমতায় যেতে পারবে, সেই সব লোকগুলো ওই চরিত্রের ভিতরেই ডুবে যায়। তো দুইজনকে নিয়ে কথা বলছি। মূলত খলিলুর রহমান পররাষ্ট্র ক্যাডারের লোক ছিলেন, এক্সপিরিয়েন্স আলাদা, হয়তো রাষ্ট্র তাকে কাজে লাগাচ্ছেন, ভালো ব্যাপার, ভালো জিনিস। কিন্তু আরেকজনকে নিয়ে যে একটি কথা বললাম, এই যে চেহারা দেখে বা বেশ দেখে তাকে বিশেষ একটি বাংলাদেশের এই মুহূর্তের জন্য খুব দক্ষ, আলেম, জাননেওয়ালা একজন ধর্মমন্ত্রীর প্রয়োজন ছিল। যে প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি হয়েছিল ইলেকশনের দিন পর্যন্ত, বিশেষ করে জামাতকে নিয়ে, ধর্মভিত্তিক একটি সংগঠনকে নিয়ে, রাজনৈতিক সংগঠনকে নিয়ে, পরে যে কোনোভাবেই হোক, বিদেশিদের উগ্র বলাই হোক বা ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন করা ঠিক হবে না, যেভাবে বুঝিয়ে সুঝিয়ে বাংলাদেশের একেবারে যারা ছায়া ক্ষমতায় আছে বাংলাদেশকে
যারা ছায়ার মতো করে ব্যবহার করতে চায় তারা হয়তো বিএনপিকেই চয়েস করে নিয়ে তাদের হাতে দিয়েছে, কিন্তু মডিফাইয়ের জন্য অত্যন্ত দক্ষ, ভালো, বিচক্ষণ, ধর্মের ভিতরে ধর্মভিত্তিক, ধর্মের নয়পরায়ণ ব্যক্তি, ধর্মভীরু, জাননেওয়ালা, অত্যন্ত দক্ষ, পারঙ্গম একজন মানুষকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া প্রয়োজন ছিল, যিনি মানুষকে ফিরাতে পারতেন, বোঝাতে পারতেন। কায়কোবাদ ধর্ম নিয়ে কথা বলতে গেলে কেউ কি শুনবে? কায়কোবাদদের কি ধর্মীয় কোনো জ্ঞান, নামাজ পড়াটুকু এটুকুই জানি আমি। তারপরে কায়কোবাদের যে ভিতরকার অভ্যন্তরীণ যে কায়কোবাদ, সেটা কি ধর্মের ভিতরে না ধর্মের বাইরে আছে, সেটা সরকার ভেবে দেখবে। জনগণ হয়তো একেবারে খালি খালি হাহা করে নাই। তারপরে সড়ক পরিবহন মন্ত্রী আমার রবিউল সাহেব যে ব্যাখ্যা দিয়েছেন, এই মুহূর্তে কি এই ব্যাখ্যাটাই খুব প্রয়োজন ছিল? আরও ধীরে সুস্থে, আরও পর্যালোচনা করে আমাদের ছোটোবেলায় যারা বেশি ফটর ফটর করে যা তা বলে দিত, ওদের বলে মুখ হাগা। হাগে তো পাছা দিয়ে, কিন্তু মুখ দিয়ে অনেকেই বেশি কথা বলতে বলতে ওই অতিরিক্ত বলে ফেলা, এদের বলতে মুখ হাগা। তো কিছু মন্ত্রী তো থাকবেই, মুখ হাগা মন্ত্রী থাকবে, কান পাতলা মন্ত্রী থাকবে, আবার গন্ডারের চামড়াও থাকবে কেউ কেউ, সব মিলিয়েই সমস্ত কিছু। সবাইকেও একেবারে ভাতের মতো করে টিপে টিপে পর্যবেক্ষণ করার ক্ষমতা সবাই রাখে না। তো মন্ত্রী মহোদয়রা যদি একটু একটু ভেবেচিন্তে কথা বলেন, কোন পরিপ্রেক্ষিতে, কোন অবস্থার ভিতরে দিয়ে সরকারে আসলেন, সরকার গঠন করলেন, এখন কোন কথাটি প্রযোজ্য, কোন কথাটি প্রযোজ্য না, একটু ভেবেচিন্তে কথা বললে নিজেদের মন্ত্রিত্বটাকে একটু স্থায়িত্ব হবে, যেমন একটু ভারত্ব আসবে তার ভিতরে। নিজের ব্যক্তিত্বটা সম্বন্ধে সচেতন থাকতে হবে যে তিনি কিন্তু মন্ত্রী। ওই রাজপথে দাঁড়িয়ে হকারদের মতো কথা বললেই কিন্তু সেটা মানানসই হবে না। তার নিজের অবস্থানকে, সম্মানের অবস্থানকে আবস্থানিকভাবে দৃঢ় রেখে তারপরে যেন তিনটা কথা বলেন। ওই সব কথা বলার জন্য, ব্যাখ্যা দেওয়ার জন্য শ্রমিক ইউনিয়নের অনেক লোক আছে, মালিকরা আছে, মালিক পক্ষ আছে, তারা বললেই ভালো হয়। মন্ত্রীর মুখ দিয়ে ওই সমস্ত কথা ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি। মন্ত্রিত্ব দেওয়া হয়েছে এই সমস্ত কথা যারা বলে তাদেরকে কন্ট্রোলাইজ করবার জন্য, তাদেরকে পেট্রোলাইজ করবার জন্য। আপনি নিজেই যদি কথা বলে মুখ হাগা হয়ে পারেন, দুদিন পরে মুখ হাগা মন্ত্রী বলে আখ্যায়িত পেয়ে যাবেন। মানুষ কিন্তু এখন উপনাম দিতে খুব উস্তাদ। তারপরে আর একজন হচ্ছে নেতাই রায় চৌধুরী, যাকে হয়তো মন্ত্রী বানাতেই হবে, কারোর সুপারিশে ওই লিস্টে নামই রাখতে হবে। নেতাই রায় চৌধুরীকে সংস্কৃতি মন্ত্রী দেওয়া হয়েছে। বাংলাদেশের সংস্কৃতি, কালচার বলতে কি বোঝায়? উনি বাংলাদেশ হিন্দু কল্যাণ সংস্থার সম্ভবত সহসভাপতি বা একজন কর্ণধারও বটে। তো উনি বাংলাদেশের কালচার বা সংস্কৃতি ভিত্তিক বিষয়ে একজন উকিল। সংস্কৃতির কোনো মানদণ্ডপূর্ণ ব্যক্তিত্বও না, কোনো কালচারালের কোনো প্রাতিষ্ঠানিক বা কোনো প্রতিষ্ঠানও ওনার ভিতরে নেই। উনি যে কালচার, যে প্রতিষ্ঠান নিয়ে চলাচল করেন, সুপ্রিম কোর্টের আইন, কোর্ট কাছারি, চোর বদমাস বাটপার সিটারদের মামলা টামলা দেখেন, উনি ওই কালচারের সাথে পরিচিত। উনি কোর্টের মানুষ, কোর্টে বসে থাকেন। উনি ঢাকার মাগুরা ছাড়া বাংলাদেশের আর কোথাও কি চেনেন? কোন কালচার, কোন সংস্কৃতির জ্ঞানের উপরে নির্ভর করে এই লোকটাকে মন্ত্রী দেওয়া হলো, সংস্কৃতি মন্ত্রী? আমি বোধগম্য নয়। আমি বোধগম্য নয় বলতে কি, আমার মতো যারা গাধা অনেকেই এই সব বিষয়গুলো নিয়ে কথা বলছেন। কথা তো বলবেনই, কারণ মানুষ অনেক চাওয়ার জায়গাটা, অনেক আশার আকাঙ্ক্ষার জায়গাটা, অনেক রক্ত ঝরানোর পর, ঘাম ঝরানোর পর, মানুষের অনেক দাবি দেওয়ার পর প্রায় 1100 আন্দোলন হয়েছে ইউনিসের সময়। সেই আন্দোলনের মানুষরাই চাচ্ছিল সমস্ত কিছু মিলে সব কিছু ভালো হোক। তো দুই একজন এটা ওটা হবে, হাতের আঙুল তো পাঁচটাই সমান না, এদিক ওদিক একটা হবেই। তো হয়তো ছোট বড় এদিক ওদিক একটু হয়েছে, মানুষ মেনে নেবে বা নিচ্ছেও। কথা বলার জন্য হয়তো কেউ বলছে, হয়তো সমালোচনা করছে, এই জন্য যে যারা এই ধরনের নিয়েই হুটহাট করে ঢুকে পড়েই নিজেকে অনেক কিছু মনে করে কিছু বলছেন, বা অন্তত মন্ত্রী নামের আগে মন্ত্রিতাটা বসিয়েছেন, এ ব্যাপারে সমালোচনা হবেই। যেটা যা পাওয়ার না সেটা সে পেয়ে গেলে
অনেকে তো সমালোচনা করবেই, মানে রুচির দুর্ভিক্ষই না, শুধু মানে জ্ঞানেরও দুর্ভিক্ষ। রুচির সাথে পাবলিসিটির দুর্ভিক্ষ আছে, সেই সাথে জানার দুর্ভিক্ষ, মানে অভিজ্ঞতার দুর্ভিক্ষই বাংলাদেশকে একেবারে গ্রাস করে খেয়েছে যেন। না, অভিজ্ঞতা, আমি খলিলুর রহমান সাহেবকে অভিজ্ঞ ব্যক্তি বলি, কিন্তু খলিলুর রহমান কিন্তু একটি টার্গেট। আমি ভিডিওটি একেবারে হাস্যচ্ছলে করছি, একেবারে খুব নমনীয়ভাবে বলছি সেটা না। খলিলুর রহমান কিন্তু একটি টার্গেট। এই টার্গেটটি কিন্তু অনেক পরে ঢুকেছিল উপদেষ্টা মণ্ডলীর ভিতরে। আপনাদের মনে রাখা উচিত, ইউনূস সরকার যখন লবিং করে আমেরিকার সাথে পেরে দিচ্ছিল না, আমেরিকাকে কি চাচ্ছিল ভারতকে নমনীয় করে, তারা যেটা করতে চাচ্ছিল দক্ষিণ এশিয়া ভিত্তিক যে প্যাসিফিক, দক্ষিণ এশিয়ার যে প্যাসিফিক বা মিয়ানমারের কোল ঘেঁষে আমেরিকা যেটা চাচ্ছিল ভারতের সাথে, সেটা যে একটা সমঝোতায় আসতে চাচ্ছিল না, তারপরে কিন্তু ইউনূস সাহেবের সাথে লেয়াজু করে খলিলুর রহমানকে ঢুকানো হয়। এবং আপনাদের মনে আছে শেষের দিক খলিলুর রহমান ভারতে কিন্তু তাদের শুধু ভারতের অঞ্চলকে নিয়ে একটি আঞ্চলিক অনুষ্ঠানে তিনি সেখানে যোগদান করেছিলেন, এবং এর ভিতরে অনেক ইঙ্গিত আছে। তাকে পররাষ্ট্রমন্ত্রী করা শুধু বিএনপিরই নয়, এটা নিয়ে অনেক খেলা হবে, খেলা আছে। সে যোগ্য ব্যক্তি, সে ভালো মানের যুক্তিতর্কের সাথে মেধাকে সমন্বয় ঘটিয়ে হয়তো বাংলাদেশকে উন্নত একটি জায়গায় নিয়ে যেতে পারবেন। যেমন আপনারা একটু শুনেছেন যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জনাব তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তো তার ভিতরে কয়েকটি কথা বলা আছে। তৃতীয় কথাটি খেয়াল করবেন, বাংলাদেশের প্রতিরক্ষা বিষয়ে আমেরিকা বাংলাদেশের সাথে তাদের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা বিষয়ে এগিয়ে নিতে চান। এই এগিয়ে নেওয়ার ভিতরেই কিন্তু ব্রেন ক্রিস্টেনসেন আসছেন, যেটা বিএনপির সাথে আন্ডার এস্টিমেট বলবো না, মানে এটা কি বলবো, সমঝোতা বলবো। তাদের ভিতরে ইন বিটুইন যে কর্মপরিধি ভবিষ্যতে পরিলক্ষিত হবে, সেটার সাথে অনেক সমন্বয় ঘটবে। সেই হিসাবে খলিলুর রহমান পারফেক্ট। আমি তাকে অযথাই আন্ডার এস্টিমেটের ভিতরে ফেলতে চাচ্ছি না। তিনি আমাদেরকে ভালো পথ দেখাবেন। যদিও ডক্টর ইউনূস আমেরিকার সাথে সম্পর্ক রাখার পরেও চীনের সাথে প্রতিরক্ষা খাত নিয়ে চুক্তি করে গেছেন। তো কোন দিকে যাবে বাংলাদেশ, সেটা খলিলুর রহমান বাংলাদেশ সরকারকে অনেকাংশেই সাপোর্ট দিবেন, হেল্প করবেন বলে আমি মনে করি। তো এই ধরনের আরও সময় গেলে মন্ত্রীদের নিয়ে কথা বলা হবে। কিন্তু আমি লাস্টে যেটা বলবো, একেবারে লাস্ট পরিশিষ্ট, একেবারে কনক্লুশনের সাথে আমার সেলফ ভিউ, তারেক রহমান দৃশ্যত মনে হচ্ছে রাষ্ট্রের প্রয়োজনে বিএনপির দায়িত্ব কাঁধে নিয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। সেই সাথে আমাদেরকে মনে রাখতে হবে, তিনি কিন্তু বিদেশে ছিলেন এবং বাইরের রাষ্ট্র পরিচালনা, রাজনৈতিক নেতাদের চাল চলন হালচাল দেখে বুঝে তারপরে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। অতএব শেখ হাসিনার মতো যদি কেউ তারেক জিয়াকে দায়িত্ব দিয়ে ফেলে দিতে চান, অসম্ভব হয়ে দাঁড়াবে। অতএব যেটা পেয়েছেন, যেটা প্রাপ্য পেয়েছেন, যার জবাবদিহিতাটা ঠিকই রেখে তারপরে রাষ্ট্র পরিচালনার আপনার যে অংশ সেটুকু পরিচালনা করবেন। এবার সমন্বিত সরকার নয়, যার দায়িত্বকে উদাহরণস্বরূপ টেনে এনেই শুধু তাকেই ডিফল্ট করা হবে। এর পরের ভিডিওতে আমি এর পূর্ণ ব্যাখ্যা দিব। আশা করি বুঝে নেবেন, বোঝার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।